অলরেডি ডেফিনেশনটা পড়েছি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কি এবং অ্যাভারেজ প্রোডাক্ট কি। তারপর একটু রিমাইন্ডার যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কি, যে আমাদের যে টোটাল ভেরিয়েবল কস্ট সেটাকে যদি নাম্বার অফ ইউনিটস অফ আউটপুট দিয়ে আমরা ডিভাইড করি তাহলে আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পেয়ে যাচ্ছি, অর্থাৎ পার ইউনিট কস্ট, যেটা পার ইউনিট কস্ট অফ আউটপুট সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এখানে ধরো আমাদের রিলেশনশিপটা এক্সপ্লেন করার জন্য কিছু জিনিস আমরা আমাদের ধরতে হবে, যে এখানে কিউ স্ট্যান্ড ফর কোয়ান্টিটি অফ টোটাল প্রোডাক্ট প্রডিউসড, তাহলে এল ফর দ্য অ্যামাউন্ট অফ দ্য ভেরিয়েবল ফ্যাক্টর। আমরা সহজভাবে এক্সপ্লেন করার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল কনসিডার করছি, প্রথম থেকে আমরা এক্সপ্লেন করছি যে লেবার নিয়ে আমরা এক্সপ্লেনেশনটা করছি, যে লতেও আমরা লেবার নিয়ে এক্সপ্লেন করছি, এখানেও যে এল ফর দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েবল ফ্যাক্টর অর্থাৎ লেবার, ডে লেবার যেটা আমরা চেঞ্জ করতে পারি সহজেই, এবং ডব্লিউ ফর দ্য প্রাইস পার ইউনিট অফ দ্য ভেরিয়েবল ফ্যাক্টর। এখানে ডব্লিউটা হচ্ছে ওয়াইজ, অর্থাৎ প্রাইস পার ইউনিট অফ দ্য ভেরিয়েবল ফ্যাক্টর মানে হচ্ছে যে আমাদের যে লেবারের প্রাইস, এখানে ডব্লিউটা লেবার প্রাইস বা আমরা ওয়াইজ বলতে পারি এখানে। তারপর হচ্ছে এখানে দেখো এপিটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট অফ দ্য ভেরিয়েবল ফ্যাক্টর, এবং we assume that the price of the variable factor remains unchanged as more or fewer units of the variable factor are implied. এই রিলেশনশিপটাকে এক্সপ্লেন করতে গিয়ে আমাদেরকে একটা জিনিস এসিউম করতে হবে যে প্রাইস, লেবার প্রাইস বা ওয়েজটা কি সেম থাকবে আমাদের যে প্রোডাকশন পিরিয়ডে, যে আমরা যে ইনপুট বাড়াবো বা কমাবো কিন্তু আমাদের যে প্রোডাকশন লেবার প্রাইস সেটা ঠিক থাকবে। এখন আমরা যদি যাই এক্সপ্লেনেশনে, যে টোটাল প্রোডাক্ট হচ্ছে আমাদের কিউ, আমরা জানি যে অ্যাভারেজ প্রোডাক্ট আমরা কিভাবে পাই, যে টোটাল প্রোডাক্টকে নাম্বার অফ ইউনিটস অফ ইনপুট দিয়ে যদি আমরা ভাগ দিই সেটা অ্যাভারেজ প্রোডাক্ট হয়। তাহলে টোটাল প্রোডাক্ট যদি আবার আমরা ফিরে পেতে চাই তাহলে ওই যে আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট ইনটু নাম্বার অফ ইনপুট, এখানে ইনপুটটা হচ্ছে লেবার, আমরা আগে বলেছি যে এখানে আমরা একটা ইনপুট কনসিডার করছি সেটা হচ্ছে লেবার, এবং লেবারকে এল দিয়ে সিম্বলিক্যালি আমরা এক্সপ্রেস করছি। এখানে এপি স্ট্যান্ডস ফর অ্যাভারেজ প্রোডাক্ট অফ লেবার, the variable factor, and the L for the amount of labor used. এখানে লেবার ইউজড এলটা ইউজ করছি আমরা। এখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কি, আমরা আগে বলেছি যে টোটাল ভেরিয়েবল কস্টকে নাম্বার অফ ইউনিটস অফ আউটপুট দিয়ে যখন আমরা ভাগ দিব তখন আসবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এবং অ্যাভারেজ প্রোডাক্টের ক্ষেত্রে জাস্ট উল্টো, টোটাল প্রোডাক্টকে আমরা নাম্বার অফ ইউনিটস অফ ইনপুট দিয়ে ভাগ দিচ্ছি, এল দিয়ে ভাগ দিচ্ছি। Since the total variable cost is equal to the amount of the variable factor L employed, এখানে দেখো আমরা যেহেতু একটা ভেরিয়েবল ইনপুট এখানে কনসিডার করছি লেবার, এই জন্য টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে জাস্ট লেবার, নাম্বার অফ লেবার এল, এখানে অ্যামাউন্ট অফ লেবার ইনটু মাল্টিপ্লাইড বাই লেবার প্রাইস, যেটা আমরা বলেছি যে ওয়াইএস ডব্লিউ। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কি, এল ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে কিউ। এখানে এলটাকে আমরা এইভাবে লিখছি কারণ পরবর্তীতে আমরা ডব্লিউ কিউ এগুলাকে রিপ্লেস করব আমরা রিলেশনশিপটাকে আনার জন্য। তো এই কারণে আমাদের যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হবে জাস্ট নাম্বার অফ লেবার মাল্টিপ্লাইড বাই লেবার প্রাইস। এখানে লেবার অ্যামাউন্ট আমি বলছি যে এল এবং ডব্লিউ হচ্ছে প্রাইস। আমরা যদি নেক্সট প্রসিড করি তাহলে দেখো এখানে আমরা প্রথম যে ইকুয়েশনটা দেখেছিলাম যে আমাদের টোটাল প্রোডাক্ট ইনটু হচ্ছে ইকুয়াল টু অ্যাভারেজ প্রোডাক্ট মাল্টিপ্লাইড বাই লেবার অ্যামাউন্ট। তাহলে এখানে আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের যে ইকুয়েশনটা পেয়েছিলাম এল ডব্লিউ ডিভাইডেড বাই কিউ, এখানে কিউ এর ভ্যালুটাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে আসছে এল ইন্টু ডব্লিউ বাই এফ ইন্টু এল। এল এখানে হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, এটা আমাদের থাকছে হচ্ছে ডব্লিউ বাই, ক্যান্সেল হয়ে যাচ্ছে এল এল এবং ডব্লিউ বাই এপি। তাহলে ডব্লিউ ইন্টু 1 বাই এপি এভাবে আমরা লিখতে পারি রিলেশনশিপটাকে এক্সপ্লেন করার জন্য। তাহলে আমাদের given the price of the variable factor W, given বলতে আমরা এখানে বুঝাচ্ছি আমরা অ্যাসিউম করে নিয়েছি যে আমাদের প্রোডাকশন পিরিয়ডটাতে আমাদের যে ওয়াইজ লেবার প্রাইস সেটা ঠিক থাকবে এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু দ্য রেসিপ্রোকাল অফ দ্য অ্যাভারেজ প্রোডাক্ট। অর্থাৎ এটা কি মানে বিপরীতধর্মী, মানে আমাদের যদি অ্যাভারেজ প্রোডাক্টটা বৃদ্ধি পায় তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কি কমে আসবে স্বাভাবিকভাবে। যখন প্রোডাকশনটা বাড়বে পার ইউনিট কস্ট অবশ্যই কমে আসবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এটা হচ্ছে যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এবং অ্যাভারেজ প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ। আমাদের অ্যাজাম্পশন ছিল যে লেবার প্রাইসটা
একই থাকবে। এখন এখানে যদি এটা যদি বুঝতে সহজ হয় তাহলে আমরা নেক্সট রিলেশনশিপে প্রসিড করছি। আমাদের ম্যাম একটু আবার বলেন তো একটু। ম্যাম কিউ ইজ ইকাল টু এপি ইনটু এল, ওইটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তুমি যদি আগে এভারেজ প্রোডাক্ট আমরা বলেছিলাম ল অফ ডিমিনিশিং রিটার্নে যে এভারেজ প্রোডাক্ট ইকুয়াল টু হচ্ছে টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস অফ ইনপুট। এখানে আমরা এভারেজ প্রোডাক্টকে যদি আবার উল্টোভাবে লিখি এপি ইজ ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই এল, অর্থাৎ এলটা হচ্ছে এখানে লেবার আমাদের ইনপুট। তাহলে কিউটাকে ওই পাশে নিয়ে গেলে জাস্ট এপি ইনটু এল ওইটা। আমরা এখন নেক্সট রিলেশনশিপে প্রসিড করি। দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে আমরা আবার গ্রাফিক্যালি দেখবো এই রিলেশনশিপটা। রিলেশনশিপ বিটুইন দ্য মার্জিনাল কস্ট এন্ড মার্জিনাল প্রোডাক্ট। আমরা এতক্ষণ দেখলাম অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এবং অ্যাভারেজ প্রোডাক্ট, এবং এখন দেখছি মার্জিনাল কস্ট এবং মার্জিনাল প্রোডাক্ট অফ এ ভেরিয়েবল ফ্যাক্টর। মার্জিনাল কস্ট কি আমরা জানি যে আমাদের যদি টোটাল প্রোডাকশন বাড়াতে চাই, আমাদের ইনপুট যখন বাড়াই আমার টোটাল কস্টে কতটুকু অ্যাড হয়, এক ইউনিট ইনপুট বাড়ানোর জন্য, ইনপুট কেনার জন্য বা ইনপুট ইউজ করার জন্য আমার টোটাল কস্টে কতটুকু অ্যাড হয় বা টোটাল কস্টের কতটুকু চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট। একইভাবে মার্জিনাল প্রোডাক্ট আমরা জানি যে টোটাল প্রোডাক্ট বাড়াতে গিয়ে আমাদের এক ইউনিট ইনপুট অ্যাড করার ফলে আমাদের টোটাল প্রোডাক্টে কতটুকু অ্যাড হয়, কতটুকু আউটপুট অ্যাড হয় টোটাল প্রোডাকশনে, সেটা হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। অতিরিক্ত কতটুকু আউটপুট পাচ্ছি, আর এখানে অতিরিক্ত কতটুকু কস্ট অ্যাড হচ্ছে আমার প্রোডাকশনটাকে বাড়ানোর জন্য। তো এটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট এবং মার্জিনাল প্রোডাক্টের কনসেপ্ট। আমরা যদি আবার সিম্বলিক্যালি দেখি যে এখানে এমসি স্ট্যান্ডস ফর মার্জিনাল কস্ট অফ আউটপুট অ্যান্ড এমপি ফর মার্জিনাল প্রোডাক্ট অফ দ্য ভেরিয়েবল ফ্যাক্টর এবং ডব্লিউ ফর দ্য প্রাইস অফ দ্য ভেরিয়েবল ফ্যাক্টর, যেটা আমরা কনসিডার করেছি লেবার। এবং এখানে দেখো এমসিটা তাহলে কি, ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। আমরা ডেফিনেশনে যেটা বলেছি যে আমাদের আউটপুট বাড়ানোর জন্য আমার টোটাল কস্টের কতটুকু চেঞ্জ হচ্ছে, কতটুকু অ্যাড করতে হচ্ছে টোটাল কস্টের, এক ইউনিট আউটপুট বাড়ানোর জন্য টোটাল কস্টের যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট। এখন দেখো এখানে তাহলে আমরা ডেল টিসিটাকে কিভাবে লিখতে পারি, যে ডব্লিউ ইন্টু ডেল এল, আমাদের টোটাল কস্টের চেঞ্জ, এখানে ডেলটা হচ্ছে চেঞ্জ, টোটাল কস্টের চেঞ্জটা কিভাবে হবে, আমরা আগেও বলেছি যে আমাদের ফিক্সড কস্টস অলওয়েজ সেম থ্রু আউট দ্য প্রোডাকশন পিরিয়ড, সেম থ্রু আউট দ্য প্রোডাকশন ইউনিট সেম। সো আমাদের যখন টোটাল কস্টের চেঞ্জটা কখন হবে, যখন ভেরিয়েবল ইনপুট চেঞ্জ হবে। এখানে ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে লেবার, সো ডেল এল হচ্ছে লেবারের চেঞ্জ এবং ডব্লিউটা হচ্ছে লেবার প্রাইস। তাহলে এই টোটাল চেঞ্জটা হচ্ছে আমার টোটাল কস্টের চেঞ্জ। তাহলে আমাদের মার্জিনাল কস্টের ইকুয়েশন থেকে আমরা এভাবে লিখতে পারি যে ডেল টিসি ইকুয়াল হচ্ছে ডব্লিউ ইন্টু ডেল এল ডিভাইডেড বাই হচ্ছে ডেল কিউ। আমরা যেটা প্রথম ইকুয়েশনে পেয়েছিলাম ইকুয়েশন 1, সেটাতে যদি আমরা রিপ্লেস করি ডেল টিসিটা, তাহলে আমরা এটা পাচ্ছি ডব্লিউ ইন্টু ডেল এল ডিভাইডেড বাই হচ্ছে ডেল কিউ। এখন আমরা নেক্সট প্রসিড করি যে আমাদের মার্জিনাল প্রোডাক্টটা কি ছিল। আমরা বলেছিলাম যে মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে টোটাল প্রোডাক্টের চেঞ্জ আমাদের এক ইউনিট ইনপুট ব্যবহার, ইনপুট চেঞ্জের ফলে, অর্থাৎ অতিরিক্ত ইনপুট চেঞ্জের ফলে আমার টোটাল প্রোডাক্টে কতটুকু অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। তাহলে আমরা যদি দেখি মার্জিনাল প্রোডাক্টের ইকুয়েশনটা ছিল ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল। আমরা যদি লেবার এখানে কনসিডার করি তাহলে এটা জাস্ট ডেল এল, ডেল কিউটা হচ্ছে উল্টাটা মার্জিনাল প্রোডাক্টের। আমরা এখানে উল্টাটা কনসিডার করছি একই কারণে, কারণ আমরা ওই ইকুয়েশনে রিপ্লেস করবো যে ডেল এল ডেল কিউ। আমরা যদি উল্টিয়ে দেখি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল, তাহলে সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। তাহলে ডেল এল বাই ডেল কিউটা হচ্ছে 1 বাই মার্জিনাল প্রোডাক্ট। এখন আমরা এই 1 বাই মার্জিনাল প্রোডাক্টকে যদি এই ইকুয়েশন 2তে রিপ্লেস করি তাহলে দেখো কি হয় যে আমাদের মার্জিনাল কস্ট ইকুয়াল টু ডব্লিউ ছিল হচ্ছে ডেল এল ডেল কিউ, যেটা হচ্ছে 1 বাই মার্জিনাল প্রোডাক্ট। তাহলে মার্জিনাল কস্ট ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ into 1 by MP, অর্থাৎ again it is the reciprocal of marginal product. একইভাবে আমরা বলেছিলাম যে এভারেজ প্রোডাক্ট যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের এভারেজ ভেরিয়েবল কস্টটা কি কমে আসবে। একইভাবে মার্জিনাল প্রোডাক্ট যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের মার্জিনাল কস্টও কমবে, জাস্ট অপোজিট রিলেশনশিপ। del L del Q is the reciprocal of the marginal product of labor. Simply write as MP.
ম্যাডাম আগে স্লাইডের ডাব্লিউটা কি আরেকবার বলুন। হ্যাঁ, বলো কোনটা কোনটা বুঝতে সমস্যা হচ্ছে? ডব্লিউটা হচ্ছে আমরা বললাম লেবার প্রাইস। ম্যাডাম ওই ডাব্লিউটা আরেকবার একটু। ডব্লিউটা হচ্ছে আমাদের প্রাইস অফ দ্য ডাব্লিউটার ভেরিয়েবল পরিচয়টা ফ্যাক্টর। ডব্লিউটা হচ্ছে আমাদের প্রাইস অফ দ্য ভেরিয়েবল ফ্যাক্টর। এখানে ভেরিয়েবল ফ্যাক্টর হচ্ছে লেবার। ম্যাডাম এটা কি কনস্ট্যান্ট থাকবে? কনস্ট্যান্ট অ্যাজাম্পশন ধরে নিচ্ছি আমরা এটা কনস্ট্যান্ট, কারণ যদি চেঞ্জ হয় তাহলে তো সব অন্যটাও চেঞ্জ হবে আমাদের এর সাথে সাথে, তাই না? কস্টটা চেঞ্জ হবে মার্জিনাল কস্ট, এই জন্য আমরা অ্যাজাম্পশনে ধরে নিচ্ছি যে আমাদের এই প্রোডাকশন পিরিয়ড এটা কনস্ট্যান্ট। সো মার্জিনাল কস্ট ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ইন্টু 1/MP। এখানে এমপিটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। আমরা আগে আবারও বললাম রেসিপ্রোকাল রিলেশনশিপটা আমরা যদি গ্রাফিক্যালি দেখি, এখন দুইটা রিলেশনশিপ আমরা প্রথমে দেখেছিলাম, এভারেজ ভেরিয়েবল কস্ট এবং এভারেজ প্রোডাক্টের মধ্যে রিলেশনশিপ, এবং মার্জিনাল প্রোডাক্ট এবং মার্জিনাল কস্ট। এখানে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে কোয়ান্টিটি অফ আউটপুট। আমাদের ফার্স্ট পোর্শনে হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট এন্ড মার্জিনাল কস্ট। সেকেন্ড উপরের আপার পোর্শনে দেখো এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট ভার্টিক্যাল অ্যাক্সিসে। এবং আমাদের এটা যদি দেখি যে আমাদের সেকেন্ড আপার পোর্শনে হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে কোয়ান্টিটি অফ লেবার, এবং লোয়ার পোর্শনে horizontal axis হচ্ছে কোয়ান্টিটি অফ আউটপুট। রিলেশনশিপ বিটুইন দ্য প্রোডাক্ট কার্ভস এন্ড কস্ট কার্ভস আমাদের গ্রাফের নাম। এখন আমরা দেখেছিলাম যে এভারেজ ভেরিয়েবল কস্ট যখন বাড়ে তখন আমাদের মার্জিনাল প্রোডাক্টটা কমে আসে, এবং যখন এটা কম থাকে এভারেজ ভেরিয়েবল কস্ট তখন মার্জিনাল প্রোডাক্টটা কি বেশি থাকে আমাদের। এবং এখানে দেখো মার্জিনাল প্রোডাক্ট কার্ভ এবং এভারেজ প্রোডাক্ট কার্ভ এবং মার্জিনাল কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ ভেরিয়েবল কস্ট যেখানে মিনিমাম সেখানে এভারেজ প্রোডাক্ট হচ্ছে সর্বোচ্চ। আমাদের এভারেজ প্রোডাক্ট হচ্ছে সর্বোচ্চ। তো আমরা ওই যে রিলেশনশিপগুলো দেখলাম সেটাই আর কি এখানে জাস্ট গ্রাফিক্যালি আমরা এক্সপ্লেন করলাম। এটা গ্রাফিক্যালি, তোমরা গ্রাফিক্যালি যদি পরীক্ষা আসে যে এক্সপ্লেন রিলেশনশিপ বিটুইন দ্য প্রোডাক্ট কার্ভস এন্ড কস্ট কার্ভ, তাহলে তোমাদের এই জিনিসগুলা এক্সপ্লেন করতে হবে। প্রথম থেকে শুরু করতে হবে যে প্রথম ডেফিনিশন থেকে, মার্জিনাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট। তারপরে আসতে হবে তোমার প্রথম রিলেশনশিপ এভারেজ প্রোডাক্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, সেকেন্ড মার্জিনাল প্রোডাক্ট, মার্জিনাল কস্ট, এবং তারপর গ্রাফ দিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে জিনিসটা। আমরা এইটুক যদি বোঝা হয়ে থাকে, আমরা আরেকটা রিলেশনশিপে যাই, তাহলে শেষ হয়ে যাবে আমাদের রিলেশনশিপ বিটুইন দ্য এভারেজ এন্ড মার্জিনাল কস্ট। এতক্ষণ আমরা প্রোডাক্টের সাথে রিলেশনশিপ দেখলাম, এখন শুধু কস্টের সাথে, এভারেজ কস্টের সাথে মার্জিনাল কস্টের রিলেশনশিপটা কিরকম। আমরা যদি আগে থিওরিটিক্যালি এক্সপ্লেন করি, দেখো when marginal cost is less than average cost falls. যখন মার্জিনাল কস্ট এভারেজ কস্টের চেয়ে কম থাকবে তখন এভারেজ কস্টটা ফল করবে। মার্জিনাল কস্ট কি আমরা জানি যে অতিরিক্ত ইনপুট ইউজ করার ফলে আমাদের টোটাল কস্টের যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। এখানে আবার মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দেন এভারেজ কস্ট। যখন মার্জিনাল কস্টটা এভারেজ কস্টের চেয়ে বেশি হবে তখন এভারেজ কস্টটা বাড়বে। আমরা এটা যদি এক্সাম্পল দিই, যে দেখো এখানে এক্সাম্পলে বলা হচ্ছে যে ক্রিকেট প্লেয়ার্স ব্যাটিং এভারেজ ইজ 50 if in his next innings he scores less than 50, say 45, তাহলে তার এভারেজ স্কোর স্বাভাবিকভাবে will fall because his marginal score is less than his average score. এভারেজ স্কোর কারণ 50 আগে ছিল 50, তারপর ছিল 45, তাহলে দুটাকে এভারেজ করলে 50 চেয়ে অবশ্যই কমে আসবে। কেন কমে আসলো? কারণ যে সে অতিরিক্ত যে ব্যাটিংটা করলো সেটা কি আগের চেয়ে কম, 45 - 50, তার মানে কি তার মার্জিনাল এডিশনটা কি, আগে যদি মার্জিনাল 50 হয়ে থাকে তাহলে এখন তার 45, তার মানে -5 এখানে। সো মার্জিনাল যদি কমে যায় তাহলে তার এভারেজ স্কোরটা কমে আসবে স্বাভাবিকভাবে। এখন দেখো আবার আমরা বলছি if instead of 45 he scores more than 50, say 55, then next innings then his average score will increase. এভারেজ স্কোরটা বাড়বে কারণ তার মার্জিনাল স্কোর হায়ার, আগে বিফোর 55. Now the marginal score is greater than his previous average score. তাহলে আমাদের এভারেজ স্কোরটাও বাড়বে যদি মার্জিনাল স্কোরটা বাড়ে। এটা জাস্ট আমরা এখানে একটা ক্রিকেটের এক্সাম্পল দিলাম। আমরা যদি আমাদের আবার একইভাবে দেখো এখানে যে যদি 50-50 সমান হয় তাহলে কি দুইটা স্কোরেই সেম, জাস্ট ইকুয়াল টু দ্য অ্যাভারেজ স্কোর। আমরা যদি আমাদের এগ্রিকালচারাল এক্সাম্পলে যাই,
যে a producer is producing a certain number of units of a product and his average score is BDT 40, Bangladeshi currency taka 40. Now, if he produces 1 unit more and his average cost falls, it means that the additional unit must have cost him less than BDT 50. অর্থাৎ এখানে অ্যাভারেজ কস্ট হচ্ছে 40। এখন যদি অ্যাভারেজ কস্ট ফল করতে চাই এক ইউনিট অতিরিক্ত আউটপুট বাড়াতে গিয়ে, তাহলে অবশ্যই অতিরিক্ত যে খরচটা হবে সেটা 40-র চেয়ে কম হতে হবে, না হলে আমার অ্যাভারেজ কস্ট ফল করবে না। ম্যাম এটা আরেকবার। এখানে বলা হচ্ছে যে আমার টোটাল খরচ কত 40। এখন আমার যদি অ্যাভারেজ কস্ট 40-র চেয়ে কম হইতে হয়, তাহলে অবশ্যই আমার মার্জিনাল কস্ট 40-র চেয়ে কি কম হইতে কম হবে, হতে হবে। কম হবে না, অ্যাভারেজটা আরো বেশি হয়ে যাবে। যেটা আমরা বললাম যে মার্জিনাল কস্ট যদি অ্যাভারেজ কস্টের চেয়ে কম হয় দেন অ্যাভারেজ কস্ট ফল, আর মার্জিনাল কস্ট যদি অ্যাভারেজ কস্টের চেয়ে বেশি হয়ে যায় তাহলে অ্যাভারেজ কস্টও বাড়বে। এবং যদি দুইটা সেম থাকে তাহলে আবার কি দুইটাই সেম হবে, অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট। আমরা গ্রাফিক্যালি যদি এই জিনিসটা দেখি, দেখো যে মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ কস্ট, আমাদের হরিজন্টাল অ্যাক্সিস হচ্ছে আউটপুট এবং ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে অ্যাভারেজ কস্ট এন্ড মার্জিনাল কস্ট, রিলেশন বিটুইন দ্য অ্যাভারেজ কস্ট এন্ড মার্জিনাল কস্ট কার্ভস। আমাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে দেখো ইউ শেপ এবং মিনিমাম পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ কস্টের এল পয়েন্ট, এবং আমাদের মার্জিনাল কস্ট দেখো যে সবসময় রাইজ করবে। আমরা জানি যে টোটাল কস্টে যেহেতু কিছু না কিছু অ্যাড হয়, সুতরাং মার্জিনাল কস্ট বাড়তে থাকে। এবং মার্জিনাল কস্ট কোন পয়েন্টে কাট করে, অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট দিয়ে সবসময় যাবে, নিচের দিক থেকে মিনিমাম পয়েন্ট দিয়ে যাবে। এবং মার্জিনাল কস্ট যখন বেশি তখন অ্যাভারেজ কস্ট বেশি, মার্জিনাল কস্ট যখন কমতে থাকে তখন অ্যাভারেজ কস্ট ফল করতে থাকে। মার্জিনাল কস্ট যখন গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, দেখো এখানে এল পয়েন্টের পরে মার্জিনাল কস্ট কি গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, এই জন্য অ্যাভারেজ কস্টও বাড়ছে। তার আগে কিন্তু অ্যাভারেজ কস্ট কমতেছিল। মার্জিনাল কস্ট যখন অ্যাভারেজ কস্টের চেয়ে কম তখন অ্যাভারেজ কস্ট ফল করে, আবার মার্জিনাল কস্ট যখন গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট তখন অ্যাভারেজ কস্ট আপওয়ার্ড রাইজ করে, যেটা আমরা এতক্ষণ মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আরেকবার ম্যাম আরেকবার বলেন তো, যে মানে মার্জিনাল কস্ট বাড়তেছে আবার এভারেজ কস্ট। হ্যাঁ, আমরা বলেছি থিওরিক্যালি প্রথমেই যে মার্জিনাল কস্ট যখন অ্যাভারেজ কস্টের চেয়ে বেশি হবে, মার্জিনাল কস্ট যখন অ্যাভারেজ কস্টের চেয়ে বেশি হবে, এক্সিড করবে, তখন অ্যাভারেজ কস্ট আপওয়ার্ড রাইজ করবে, আদারওয়াইজ এটা কমতে থাকবে। তুমি খেয়াল করো এল পয়েন্টের আগ পর্যন্ত মার্জিনাল কস্ট কি লেস দেন অ্যাভারেজ কস্ট। মার্জিনাল কস্টের ডেফিনিশনটা তোমাকে মাথায় রাখতে হবে যে অতিরিক্ত খরচ কতটুকু অ্যাড হচ্ছে আমার টোটাল কস্টের সাথে। আর এভারেজ কস্টটা তো আমরা জানি যে নাম্বার অফ ইউনিট পার ইউনিট কস্ট। তাহলে মার্জিনাল কস্ট যখন এভারেজ কস্টের চেয়ে কম থাকবে তখন এভারেজ কস্টটা ফল করবে, ওই যে ডাউনওয়ার্ড স্লোপিং। কিন্তু যখনই মার্জিনাল কস্টটা তোমার এভারেজ কস্টের চেয়ে বেশি হবে তখনই এভারেজ কস্ট কার্ভটা আপওয়ার্ড স্লোপিং হবে। ম্যাম এইখানে শুধু কি যেখানে ইন্টারসেক্ট করবে ওইখান থেকে তুলনা দিতে হবে? হ্যাঁ, তুমি আগেও এক্সপ্লেন করতে পারো। আগে তাহলে এই স্যার কে পয়েন্টের ক্ষেত্রে দেখেন ম্যাম মার্জিনাল কস্টের ক্ষেত্রে ওটা বাড়তিছে, আর এই পয়েন্ট থেকে এই এভারেজ কস্টটা কমতিছে, তো তাহলে এভারেজ কস্ট ডাউনওয়ার্ড স্লোপিং। আমি তো সেটাই বললাম যে কে পয়েন্টের এল পয়েন্টের আগ পর্যন্ত মার্জিনাল কস্ট কিন্তু এভারেজ কস্টের চেয়ে কম, ও বিধায় এটা ডাউনওয়ার্ড স্লোপিং, এবং যখন এটাকে এক্সিড করবে তখন এটা আপওয়ার্ড স্লোপিং হবে। বুঝছি। তার মানে ম্যাম হচ্ছে মার্জিনাল কস্ট কম থাকলেও এভারেজ কস্ট আমার ডাউন স্লোপিং ই হচ্ছে, আবার যখন মার্জিনাল কস্ট এভারেজ কস্ট কে ক্রস করতেছে ওটাও আবার সরাসরি আপওয়ার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপওয়ার্ড হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে রিলেশনশিপ। তোমরা যখন এক্সাম্পল গুলো আবার একটু ক্লিয়ারলি দেখবা, আমি লেকচার নোট দিয়ে দিব আজকে। এখানে আমার লেকচার নোটের মধ্যে কিছু জিনিস হয়তো বেশি থাকতে পারে তোমাদের সিলেবাসের বাইরে, না বেশি না সবই আছে, এটা যখন পড়বা আবার তখন ক্লিয়ার হবে। তারপরে যদি কারো এর আগে দিনেরটাও ম্যাম দিয়েন, ওটা দেন নাই দেওয়া তো? হয়নি না? আচ্ছা না ঠিক না, আছে, আমি আবার মেইল করবো না, সমস্যা আচ্ছা ঠিক আছে, তুমি দিয়ে দিও। ওকে ম্যাম। দিয়ে দিও। ম্যাম একটা বিষয়, ম্যাম আমরা কস্টটাকে সবসময় আউটপুটের সাথে তুলনা করব, আর হচ্ছে হ্যাঁ, কস্টটা আমরা আউটপুট, প্রোডাকশন কস্টটা ইনপুট। হ্যাঁ ইনপুট দিয়ে আমরা ওকে করছি। আচ্ছা, আমরা এখন আরেকটা টপিকে যাচ্ছি, আমাদের কস্ট ওই চ্যাপ্টারেরই আরেকটা অংশ আমরা শুরু করছি, যে ফার্মের ইকুইলিব্রিয়ামটা কিভাবে আমরা দেখতে পারি।
তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। তোমরা অলরেডি বলেছো যে তোমরা ওই যে মার্কেট ইকুইলিব্রিয়াম পড়েছো ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে, তো ইকুইলিব্রিয়াম কনসেপ্টের সাথে তোমরা পরিচিত। তারপরেও আমি ইকুইলিব্রিয়ামের ডেফিনিশনটা এক্সপ্লেন করব যে ইকুইলিব্রিয়ামটা কি। ইকুইলিব্রিয়ামের বাংলা তো আমরা জানি যে সাম্যাবস্থা বা ব্যালেন্সড। আমরা যে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফার্ম উইথ টিআর এন্ড টিসি কার্ভ। তো আমরা টিসি কনসেপ্টের সাথে পরিচিত, টোটাল কস্ট। এখানে টিআরটা কি সেটা আমরা যদি আগে এক্সপ্লেন করি। টিআর হচ্ছে টোটাল রেভিনিউ। আমরা টোটাল প্রোডাক্টের সাথে পরিচিত। টোটাল প্রোডাক্ট আমরা কিউ দিয়ে যদি এক্সপ্লেন করি তাহলে আমাদের টোটাল রেভিনিউটা হবে কিউ ইন্টু প্রাইস। অর্থাৎ আমার জমিতে যদি 50 কিলো রাইস হয় তাহলে 50 কিলোটা হচ্ছে আমার কিউ, এবং এই 50 কিলোটা একটা ফিজিক্যাল ইউনিট, এবং এটাকে যদি আমরা ইকোনমিক ইউনিটে নিতে চাই তাহলে ওই টোটাল 50 কিলো রাইসকে আমি হয়তো ফর এক্সাম্পল 60 টাকা পার কিলো, 60 দিয়ে আমি গুণ দিলাম, তাহলে 50 ইন্টু 60, তাহলে আমার টোটাল রেভিনিউ হচ্ছে কত? 3000 বিডিটি। এটা হচ্ছে টোটাল রেভিনিউ। তাহলে আমি বুঝাতে পারলাম টোটাল রেভিনিউটা জাস্ট টোটাল আউটপুট মাল্টিপ্লাইড বাই প্রাইস। তো আমরা এখন শুরু করি যে ইকুইলিব্রিয়ামটা কি ফার্মের। Equilibrium of a farm. Equilibrium is a situation from where a farm doesn't want to deviate. অর্থাৎ একটা সাম্যাবস্থা বা ভারসাম্যাবস্থা যেখান থেকে আমরা জানি যে একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছতে যে কোনো জিনিসের একটা টেন্ডেন্সি থাকে, ওই যখন ইকুইলিব্রিয়ামের সিচুয়েশনে থাকবে ওখান থেকে ফার্ম ডেভিয়েট করতে চাচ্ছে না। জেনারেলি দিস হ্যাপেন্স when the farm is earning maximum profit. যখন ফার্মটা সর্বোচ্চ প্রফিট আর্ন করতে পারে তখনই মনে করে যে না, সে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, সেখান থেকে সে নড়তে চায় না। ফার্মের ক্ষেত্রে এজ এ স্টুডেন্ট তুমি যদি চিন্তা করো যে তুমি কোনটা চাও, যে সর্বোচ্চ জিপিএটা অর্জন করতে চাও, ওইটা হচ্ছে তোমার কাছে মনে হবে যে তোমার ইকুইলিব্রিয়াম, যে ওখান থেকে আমি সরে আসতে চাই না, আমি হাইয়েস্ট সিজিপিএটা চাই, এ প্লাস যেটা আমরা বলি। তো এখানে হচ্ছে ইট ইজ দ্য মোস্ট অ্যাডভান্টেজিয়াস পজিশন, দেয়ারফর দ্য ফার্ম ডাজন্ট ওয়ান্ট টু চেঞ্জ ইটস পজিশন। ফার্ম এই জন্য তার পজিশনটা চেঞ্জ করতে চায় না ইকুইলিব্রিয়াম থেকে। এটাকে বলা হয় যে স্টেট অফ ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়ামটা কি? একটা সিচুয়েশন যেখানে ফার্ম does not want to deviate. Generally this happens when the farm is earning maximum profit, since it is the most advantageous position. Therefore the farm does not want to change its position. It is the state of equilibrium. এখন আমরা দেখি যে আমরা দুই ভাবে ইকুইলিব্রিয়ামটাকে এক্সপ্লেন করতে পারি, টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভ, এবং মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট কার্ভ। তোমাদের সিলেবাসে শুধু এটাই, টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভ। এটা একটু জটিল, ওটা আমরা যাব না। আমরা জাস্ট পড়বো টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভের মাধ্যমে আমরা কিভাবে দেখতে পারি যে ফার্মটা কোন পজিশনে ইকুইলিব্রিয়াম হবে বা কোন জায়গায়। যে আমরা আগেও বলেছি যে এখানে ফার্ম ইকুইলিব্রিয়াম বলতে আমরা বোঝাচ্ছি যে ফার্মটা যেখানে ম্যাক্সিমাম প্রফিট আর্ন করবে। ম্যাম বলো। ম্যাম, ল অফ ডিমিনিশিং রিটার্নস ওইখানে তো এই ফার্মটা কোন পয়েন্টে যে উৎপাদন করবে সেটা তো পড়াইছিলেন, ওইটার সাথে কি এটা মিল সম্পন্ন নাকি? হ্যাঁ, এটার সাথে এটা মানে কিছুটা কানেক্টেড, সবটা না। আমরা ওখানে বলেছিলাম যে ফার্ম সর্বোচ্চ উৎপাদন আমরা ওখানে ফিজিক্যাল টার্মে পড়েছিলাম, তাই না? টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট। কিন্তু আমরা বলেছিলাম যে জাস্ট কোন পয়েন্টে স্টপ করবো এটা আমরা এক্সপ্লেন করতে পারবো যখন আমরা মার্জিনাল কস্ট অ্যাড করব। অর্থাৎ মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ ইকুয়াল সমান হবে, সেখানে যে আমরা স্টপ করবো, ওই জাস্ট ওই পয়েন্টটাতে। কিন্তু ওখানে আমরা বলেছিলাম যে সর্বোচ্চ প্রোডাক্ট আমরা চাই, ওটার সাথে ওটা একই, যেখানে আমরা সর্বোচ্চ প্রফিট চাচ্ছি, কিন্তু পুরাপুরি এক না, কিন্তু দুইটার উদ্দেশ্য একই। ওখানে ফার্মের টোটাল আউটপুট চাচ্ছে, এখানে আমরা বলছি যে টোটাল মানি প্রফিট, তাই না? এখানে ওটা নিয়ে আসছি, এখানে ফিজিক্যাল টার্মের পরিবর্তে আমরা ইকোনমিক টার্মস। আমরা যদি আগাই দেখি যে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভের মাধ্যমে যে ফার্ম উইল বি ইন ইকুইলিব্রিয়াম পজিশনস এট দ্যাট লেভেল অফ আউটপুট হোয়ার ইটস মানি প্রফিটস ইজ ম্যাক্সিমাম. It can maximize its profits by producing at that particular level of output where the difference between the total revenue and total cost is maximum. এটা ইজি একটা কনসেপ্ট যে এই টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের ডিফারেন্সটা যেখানে ম্যাক্সিমাম হবে সেখানেই তো সাধারণত প্রফিটটা ম্যাক্সিমাম হবে। প্রফিটের ইকুয়েশনটা কি হওয়া উচিত? আমাদের যেহেতু আউটপুট মাল্টিপ্লাইড বাই প্রাইস, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট আমরা কি জানি যে ফিক্সড এবং ভেরিয়েবল সব ধরনের কস্ট যখন থাকবে তখন সেটা হচ্ছে টোটাল কস্ট।
তাহলে আমাদের যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট সেটাই হবে আমাদের প্রফিট। তাহলে ডিফারেন্সটা যেখানে ম্যাক্সিমাম হবে আমাদের প্রফিটটাও সেখানে হবে, এবং এটা আমরা একটা গ্রাফের মধ্যে দেখব, যে গ্রাফের মাধ্যমে আমরা এক্সপ্লেন করছি টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভস অ্যাপ্রোচ। দেখো যে গ্রাফটা যদি আমরা এক্সপ্লেন করি, ইকুইলিব্রিয়াম অফ ফার্ম উইথ টিআর এন্ড টিসি, আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে আউটপুট এবং ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে রেভিনিউ কস্টস। এখানে আউটপুট লেভেল দেখাচ্ছে বিভিন্ন ON, OS, ON1, এবং আমাদের টোটাল রেভিনিউ কার্ভ 0 থেকে শুরু হচ্ছে, টোটাল কস্টটা উপর থেকে শুরু হচ্ছে। এটার কারণটা আমি আগেও এক্সপ্লেন করছি যে আমাদের আউটপুট যখন 0 তখনও আমাদের ফিক্সড কস্ট থাকবে, যে কারণে আমার টোটাল কস্ট কার্ভটা 0 থেকে শুরু হয়নি, এর উপর থেকে শুরু হচ্ছে। এবং টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ কার্ভটা দেখো, আমরা শেপ জানি যে আমাদের টোটাল কস্ট বাড়তে থাকে আস্তে আস্তে, এবং রেভিনিউটা ওই যে আমরা যেটা ল অফ ডিমিনিশিং এ পড়েছি সর্বোচ্চ হয়, তারপরে কি টোটাল প্রোডাক্টটা কমতে থাকে। এখানে জাস্ট টোটাল রেভিনিউ থাকার মানে হচ্ছে যে এখানে আমাদের সাথে কি প্রাইসও আছে। তো এখানে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভ দুইটা পয়েন্টে কাট করেছে। দেখো যখন আউটপুট ON তখনও কিন্তু একটাকে ক্রস করেছে, এবং যখন N1 লেভেল অফ আউটপুট ON1 তখনও TRTC ইকুয়াল। তো এই দুইটা পয়েন্টকে সাধারণত ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়, ব্রেক ইভেন পয়েন্ট। কারণ হচ্ছে যে দুইটা পয়েন্টে যখন TR এবং TCর ডিফারেন্সটা সেম, তার মানে কি প্রফিট হচ্ছে 0। এখানে TR মাইনাস TC ইকুয়াল টু 0, তার মানে এখানে আমার কথা হচ্ছে যে কিভাবে যে TR TC এখানে 0 মানে প্রফিট 0, তার মানে এরপর থেকে এটা প্রফিটটা বাড়তেছে। যখন প্রফিটটা বাড়তেছে, তো বাড়তে বাড়তে আমরা কোন পয়েন্টে যে স্টপ করবো বা কোন জায়গায় ফার্মের ইকুইলিব্রিয়ামটা হবে, যেখানে TR এবং TCর ডিফারেন্সটা আমরা এই গ্রাফের মাধ্যমে এক্সপ্লেন করতে চাচ্ছি। TR এবং TCর ডিফারেন্সটা যেখানে ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমাদের প্রফিট লেভেল। তো আমরা ইকুয়েশনে আমরা পেতেই পারি সহজেই, যে আমরা বললাম যে আমার টোটাল রেভিনিউ হচ্ছে 3000 মাইনাস টোটাল কস্ট ফর এক্সাম্পল 2000, তাহলে 1000। কিন্তু এখানে যদি আমরা গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে চাই, তাহলে আমরা কিভাবে দেখবো যে দুটো আমরা প্যারালালি দুটো কার্ভ ড্র করলাম, যে যেখানে দুটা প্যারালাল পয়েন্ট ক্রস করেছে সেখান থেকে আমরা একটা লাইন ড্র করলাম AB, এবং যেটা এখানে S পর্যন্ত আসলো, তাহলে সেটা হচ্ছে OS লেভেল অফ আউটপুট। অর্থাৎ OS লেভেল অফ আউটপুটে আমাদের টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভের যে ডিফারেন্সটা সেটা ম্যাক্সিমাম। তো সেটা হচ্ছে আমাদের ফার্ম ইকুইলিব্রিয়াম, আউটপুট হচ্ছে OS, এবং আমাদের এই ডিফারেন্সটা যেহেতু ম্যাক্সিমাম, এখানে আউটপুট প্রাইসটা আউটপুট থেকে আমাদের টোটাল রিটার্ন বা প্রফিটটা ম্যাক্সিমাম হবে। দুইটা ডিফারেন্স যেহেতু আমরা কনসিডার করছি। আমরা যদি এক্সপ্লেনেশন গুলো আবার দেখি, যে ইন দ্য অ্যাবভ ডায়াগ্রাম as long as the level of output is less than ON or greater than ON1, total costs exceed the total revenue and firm is under loss. আমরা দেখি এখানে যে ON লেভেল অফ আউটপুটের আগে হচ্ছে টোটাল কস্ট হাই দেন টোটাল রেভিনিউ, আবার ON1 এর পরেও টোটাল কস্ট হাই দেন টোটাল রেভিনিউ, অর্থাৎ দুইটা হচ্ছে লস পয়েন্ট। এবং তার আর ওই দুটো N1 এই দুটোর ভিতরেই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রফিট। এবং যেটা আমরা বললাম প্যারালালি কার্ভ ড্র করে আমরা যখন একটা লাইন ড্র করলাম, OS লেভেল অফ আউটপুটটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল অফ আউটপুট। ON এবং ON1 আমরা যেটা অলরেডি বললাম, ফার্ম ইজ নাইদার হ্যাভিং লসেস নর প্রফিট, অর্থাৎ আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এবং between N and N1 হচ্ছে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম where firm can earn maximum profits. To know the point, draw two parallel tangents to TC and TR curves between NA and N1 level of output. In this way, we get the longest vertical distance at OS level of output. This gives us the point of maximum profits, আমরা যেটা এক্সপ্লেন করলাম অলরেডি। কিন্তু এটা আসলে মেইন উইকনেসটা হচ্ছে এই মেথডের, যে ইট ইজ নট পসিবল টু নো দ্য ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য TC and TR curves by more looking at. আমরা আসলে এটা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি, কিন্তু একদম এক্সাক্ট পয়েন্ট পাচ্ছি না। এবং এখানে আমরা প্রাইস লেভেলটাও কিন্তু এই কার্ভের মধ্যে দেখাতে পারছি না, যে প্রাইস লেভেলটা টোটাল রেভিনিউর মধ্যে প্রাইস আছে, কিন্তু কোন প্রাইস লেভেলে সেটা হচ্ছে সেটা কিন্তু আমরা এই কার্ভের মাধ্যমে এক্সপ্লেন করতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের উইকনেস
টিআর এবং টিসি। ম্যাডাম ম্যাডাম এন আর এন ওয়ান দুইটা পয়েন্টে কি প্রফিট জিরো? হ্যাঁ, জিরো। টিসি টিআর সমান টিআর মাইনাস টিসি হচ্ছে জিরো, তার মানে প্রফিট জিরো, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা মানে হচ্ছে নো লস নো গেইন, মানে আমি একটা ব্রেক ইভেন পয়েন্টে আছি, আমার কোনো লসও হচ্ছে না, আমার কোনো প্রফিটও হচ্ছে না। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এখানে টিসিটিআর যে সময় এটা বুঝবো কিভাবে? দেখো এখানে দুটা ক্রস করেছে, দুটা পয়েন্ট কখন ক্রস করবে? যখন দুইটা সমান হবে, দুইটার ভ্যালু যখন সমান হবে তখনই একটা আরেকটাকে ক্রস করবে। মানে ক্রস মানে কি, একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে, সরি ক্রস না, ইন্টারসেক্ট করবে। তো এই দুইটা পয়েন্ট আমরা বলছি। তুমি কে কথা বলছো? নাম কি? একটু আগে যে কথা বললা, তোমাদের নাম কি দুজনের? ম্যাডাম আমি পিঙ্কি। পিঙ্কি। তার আগে ম্যাডাম আমি আগে জিজ্ঞেস করেছি যে এন আর এন ওয়ান পয়েন্টে ঠিক আছে, ম্যাম, সমস্যা নেই। ম্যাম আমি তন্নি। just জানার জন্য। আচ্ছা, আমি চ্যাট বক্স প্লিজ আইডি গুলা লিখে দিবা। সেটির অপশন গেল। তোমরা কি অলরেডি আইডি লিখে ফেলতেছো? ম্যাম ওই জি গ্রাফিক জি ম্যাম লিখে আচ্ছা ঠিক আছে, লেখা শেষ করো, তারপর আমি সেভ করে নেব। ম্যাম ওই গ্রাফিকে ব্রেক ইভেন বলো। পয়েন্ট পর ম্যাম আবার ওই পার্সোনালি আপনার কাছ থেকে ম্যাম ওখানেও তো প্রফিট জিরো আসলো, আবার যদি আমি পুনরায় ইনপুট দেই তারপর মানে কি আবার ম্যাম মানে আমার ম্যাক্সিমাম প্রফিটটা আবার পাইতে পারবো? এনন এর পরে নো, এনন এর পরে সম্ভব না, কারণ ওখানে দেখো টোটাল কস্টটা অনেক বেশি হচ্ছে, কারণ এটা আমরা জানি যে একটা ম্যাক্সিমাম পয়েন্টের পরে তখন আর কিন্তু বাড়তে থাকে না, তখন কি হয়, কমতে থাকে। লটা পড়েছে এখানে, লটা অ্যাপ্লাই করতে হবে। ও আচ্ছা, পয়েন্টের পরে আমাদের কি হবে, টোটাল রেভিনিউ কার্ভটা দেখো ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, ডাউনওয়ার্ড স্লোপিং, তার আগে কিন্তু আপওয়ার্ড স্লোপিং। ও আচ্ছা ওই যে ম্যাম আমরা নিচে ডিমান্ড দেখো- সাপ্লাই এ পড়ছিলাম তো যে ম্যাম একটা বাড়লে আরেকটা কমতেছে, এভাবে চলতেছিল ওই জন্য। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। না এখানে হবে না, কারণ একটা নির্দিষ্ট পয়েন্টের পরে আর বাড়বে না, যতই ইনপুট দাও, আমরা যেটা বলেছি ল অফ ডিমিনিশিং রিটার্ন, জি ম্যাম, এটাই অ্যাপ্লাই করে, যেটা ল অফ ইউটিলিটিতেও পড়েছো, ইউটিলিটিতে যে খাইতে খাইতে জি ম্যাম, নেগেটিভ zero হয়ে ইউটিলিটি যায়। হ্যাঁ, তখন আর খাইতে ইচ্ছে করবে না। খাইতে ইচ্ছা করে। ম্যাম আজকে কি এই পর্যন্তই? ম্যাম আজকে এই পর্যন্তই তোমাদের। ম্যাম অ্যাটেন্ডেন্সের জন্য কি কোনো লিংক দিছেন নাকি শুধু চ্যাট ওই যে চ্যাট বক্সে লিখো, আমি সেভ করে নিব। ম্যাম N1 পয়েন্টটাকে আমরা কি স্টেজ অফ ডিমিনিশিং রিটার্ন ধরবো নাকি স্টেজ অফ নেগেটিভ রিটার্ন ধরবো? N1 এর পর থেকে এর পর সাধারণত নেগেটিভ হবে। আমরা যদি এখানে লটাকে অ্যাপ্লাই করি, যদিও এখানে লটা অ্যাপ্লিকেবল না, দেখো অ্যাপ্লিকেবল না, কারণ আমরা লটা করেছিলাম ইনপুট দিলে আউটপুট বাড়ে, এখানে কিন্তু আমরা ইনপুট দিচ্ছি না, এখানে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে আউটপুট আর ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে রেভিনিউ কস্ট, সুতরাং ওই লটাকে আমরা এই গ্রাফে এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু তোমার কনসেপ্টটা ঠিক আছে যে অ্যানন এর পর আমরা স্টেজ কোনটা ধরবো, এখানে স্টেজের ব্যাপারটা আসছে না, কিন্তু অ্যানন এর পরে আমাদের নেগেটিভ হয়ে যাবে আর কি সবকিছু, তাই না? দেখো টোটাল কস্টটা অনেক বেশি। ঠিক আছে, আমি বুঝাতে পারলাম? ম্যাম জি এখানে ম্যাম। টিআর এর কার্ভটা তো আমরা অ্যাকচুয়ালি ইনপুট থেকে আনতেছি না, কোনটা? টিআর এর কার্ভটা যেহেতু আমরা প্রোডাক্ট থেকে আনবো। না, এখানে ইনপুট থেকে আনছি না, আমরা এখানে টোটাল প্রোডাক্টকে আমরা প্রাইস দ্বারা প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা হচ্ছে টিআর। এটা একটা হাইপোথেটিক্যাল কার্ভ, তুমি ইচ্ছা করলে এটাতে ডাটা বসায় নিতে পারো, টোটাল কস্ট, তাই না? তোমার মন মতো টোটাল কস্ট লিখলা, টোটাল রেভিনিউ লিখলা, লিখে এরকম ড্র করলা। টোটাল কস্টটা কি আমরা তো জানি এখানে যে আমাদের অ্যামাউন্ট অফ ইনপুট ইনটু মাল্টিপ্লাইড বাই ইনপুট প্রাইস, সেটা হবে আমাদের টোটাল কস্ট। সেখানে ফিক্সড কস্টও থাকবে প্লাস হচ্ছে ভেরিয়েবল কস্টও থাকবে। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মনে হয় নেক্সট সোমবারে, না? নেক্সট জি ম্যাম, জি ম্যাম ম্যাম, এটার পিডিএফটা দেওয়া যাবে মানে নেক্সট সোমবারে আমাদের সিলেবাসের যে বাকি একটা চ্যাপ্টার আছে, গ্রোথ, ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট,
ইন্স্যুরিং ইন্স্যুরিং ওটা শেষ, কোনটা? ইন্স্যুরেন্স ম্যাম নাকি ইনডিফারেন্স কার্ড যে এটাও বাকি আছে। এটাও বাকি ব্যাংকিং আছে। এন্ড ইন্স্যুরেন্স, ইন্ডিফারেন্স ব্যাংকিং এন্ড জুই স্যার ইন্স্যুরেন্স বাকি আছে। আমাকে বলেছেন ব্যাংকিং আবার এন্ড তোমাদের ইন্স্যুরেন্স নাকি পড়িয়েছেন, ফিজিক্যালিও পড়িয়েছেন প্লাস অনলাইনে। ম্যাম অনলাইনে তো হয়নি, ম্যাম ফিজিক্যালি যদি অন্য ফিজিক্যালিও সেকশনে হয়নি। হয়, আমাদের ম্যাম পড়ায়নি হয় নাই অন্য তো, আমাদের সেকশনে হইলে হতে ইনডিফারেন্স পারে, কার্ড কিন্তু বাকি আছে। ম্যাম রেফারেন্স কার্ড হয়নি। ওটা তো ম্যাম আচ্ছা তাহলে হয়নি। ওটা স্যার নিবেন, স্যারকে আমি বলে দিব সব সেকশন একসাথে নিয়ে নেবেন, ঠিক আছে? আমি আগে শেষ করি, আমাদের দুইটা চ্যাপ্টার বাকি আছে, ব্যাংকিং ইন্স্যুরেন্স এবং হচ্ছে যে গ্রোথ ডেভেলপমেন্ট। তবে নেক্সট ক্লাসে আমরা যে কোনো দুইটার একটা শুরু করব, এই মাসে দেখি শেষ করতে পারি কিনা। জি ম্যাম, ম্যাম আমি আপনাকে মেইল করে দিচ্ছি, আর আচ্ছা আগের ঠিক আছে, ক্লাসের সহ এটা একটু আচ্ছা দিয়ে ঠিক দিন। আছে, পাঠিয়ে দাও, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। Okay. ওকে। তোমাদের সবার লেখা শেষ হয়েছে মেসেজ? আসসালামু আলাইকুম। শেষ হয়েছে তোমাদের সবার? Yes, ma'am. জি ম্যাম। জি ম্যাম। শেষ হলে আমি সেভ করে নিচ্ছি। আজকে পার্টিসিপেন্ট কত অনেক ছিল, আর কমে গেছে। ম্যাম একটা প্রশ্ন বলো করি। বলো বলো। ম্যাম এইখানে এই যে এক্স অ্যাক্সিসে আউটপুট ধরছেন, আর ওয়াই অ্যাক্সিসে এখানে কি রেভিনিউ অফ কস্ট এটা ধরছেন। তাহলে এক্স অ্যাক্সিসে যদি আউটপুট থাকে তাহলে আমরা টোটাল কস্ট কার্ভটা ড্র করতেছি কি করে? তাহলে এক্স অ্যাক্সিসে তো ইনপুট থাকার কথা। আমরা কিন্তু বলেছিলাম যে আমরা যখন কস্ট চিন্তা করবো তখন আউটপুট এর সাথে আসবে। তাহলে ওই কার্ভ ড্র করা যাবে? হ্যাঁ, ড্র করা যাবে না কেন? এখানে আমি জাস্ট আউটপুটটা দেখাচ্ছি, আমার কোন লেভেল অফ আউটপুটে আমার কস্টটা কত, কোন লেভেল আমরা কিভাবে তার কস্ট মানে বের করি, যে আমরা ও। টোটাল এভারেজ কস্ট কিভাবে বের করি, এভারেজ কস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিটস অফ আউটপুট। তাহলে আমাদের কস্টের রিলেশনশিপটা কিন্তু আউটপুটের সাথে, আমরা বলেছি বারবার, এবং প্রোডাক্ট রিলেশনশিপটা হচ্ছে ইনপুটের সাথে। বুঝছি। মানে এখানে ম্যাম টোটাল কস্টটা ধরলে পরেও এভারেজ কস্টটার ইয়াটা ভ্যালুটা আমরা নিয়ে করছি। হ্যাঁ, সবই আসছে এখানে আমাদের আউটপুটের সাথে কস্টের রিলেশনশিপ। আমি ও। আজকে এটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়াশোনা করো, তাহলে ক্লিয়ার হবে। এবং যদি সম্ভব হয় একটা বই পড়ো, তাহলে আরো ক্লিয়ার হবে কনসেপ্ট গুলো। আসলে একদিনে পড়ে না এতটা ক্লিয়ার হওয়া সহজ না আসলে। আমরা যখন পড়েছি আমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে, আর তোমরা তো ফার্স্ট পড়ছো, তারপর আবার অনলাইনে অনেকটাই ফিজিক্যালি হলে তো আরো একটু ক্লিয়ার হতো। তারপরও আমি বলবো যে তোমাদের যে লেকচার। ম্যাম আমাদের ইকোনমিক্সে মোট কয়টা গ্রাফ পড়তে হবে? কয়টা কয়টা গ্রাফ মানে শিখা লাগবে ম্যাডাম। গ্রাফ কয়টা আর মনে হয় কোনো, আর নেক্সট চ্যাপ্টার গুলাতে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের গ্রাফ হয়তো বা নাই। হ্যাঁ নাই, ন্যাশনাল। আমি ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস ওখানে তো অনেক গ্রাফ আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রপার্টিজ গুলা করতে হবে তোমাদের। আমি স্যারকে বলবো যে ওটা আবার করতে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।